জাপানের ফুসুওকা প্রিফেকচারের পাহাড় ঘেরা এক নির্জন সুড়ঙ্গ, যেখানে ঢুকলে আজও নাকি মোবাইল নেটওয়ার্ক অদৃশ্য হয়ে যায়, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর গভীর রাতে ভেসে আসে অচেনা এক কান্নার আওয়াজ। শহরের মানুষজন বলে এই অভিশপ্ত জায়গার শেষ প্রান্তে রয়েছে এমন এক গ্রাম যেটা সরকার বা মানচিত্রের পাতা থেকে বহু বছর আগেই মুছে ফেলা হয়েছে। কিন্তু যে মানুষগুলোকে বহু বছর আগে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল, তাদের অভিশাপ যদি আপনার বা আপনার পরিবারের পিছু নেয়, তাহলে আপনার কি হতে পারে? বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া জাপানিজ হরর হাউলিং ভিলেজের কথা, যেটা কিনা ইনুনাকি গ্রাম নামেও পরিচিত। আর আজকে আমরা এই মুভিটাকেই ডিকোড করতে যাচ্ছি। এমন এক জাপানিজ হরর মুভি যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তবে তার আগে চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গল্পের শুরুতে আমরা আকিনা এবং ইউমা নামের এক কাপলকে দেখতে পাই, যারা কিনা রাত 2টার সময় একটা পরিত্যক্ত ফোন বুথে আসে। কারণ এই ফোন বুথে রাত 2টার সময় একটা কল আসে, আর সেই কল যদি কেউ রিসিভ করে তাহলে একটা গ্রামের রাস্তা খুলে যায়। কিন্তু অদ্ভুতভাবে সেখানে যেই ঘুরতে আসে সে আর বেঁচে ফিরতে পারে না। এর চেয়ে বড় বিষয় হচ্ছে এই গ্রামের সম্পূর্ণ জায়গা ম্যাপের ভিতরে সীমাবদ্ধ নেই, আর এই জন্য এই গ্রামকে জাপানের সবাই অভিশপ্ত গ্রাম নামে চিনে। তখন রাত 2টা বাজতেই সত্যি সত্যি ফোনে একটা কল আসে। আকিনা কল রিসিভ করলে ওপাশ থেকে শুধু পানির গড়গড় আওয়াজ শোনা যায়। এরই মাঝে সেই অভিশপ্ত গ্রামের টানেলটা খুলে যায়। ইউমা বিপদের আন্দাজ পেয়ে আকিনাকে বারবার বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু আকিনা তার কোনো কথাই শুনতে চায় না। টানেলে যাওয়ার সময় তারা একটা সাইনবোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল এই সীমান্তের পর থেকেই জাপানের সমস্ত আইনি ব্যবস্থা বন্ধ, এমনকি নেটওয়ার্কও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এইসব দেখে ইউমা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু আকিনা অনেক বেশি এক্সাইটেড। গ্রামে ঢুকলে তারা চারিপাশে কয়েকটা পুরনো কাঠের বাড়ি দেখতে পায়। তখন আকিনার টয়লেট চেপে ধরলে সে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন ইউমা চারিপাশটা দেখার সময় একটা রুমের খাঁচার ভিতরে কুকুরের পচা গলা কয়েকটা কঙ্কাল দেখতে পায়। আর তখনই সে এক মহিলাকে দেয়ালের উপর ঝুলে থাকতে দেখে। অন্যদিকে ইউমা কাজ শেষ করে বাইরে বেরোতে গেলে দেখতে পায় রুমের দরজা বাড়ি থেকে কেউ একজন লক করে দিয়েছে। এরই সাথে কিছু মানুষের অদ্ভুত গুংরানু শব্দ শুনতে পায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই জানালার বাইরে থেকে অনেকগুলো হাত তার গলা চেপে ধরে। এতে আকিনা বয়ে চিৎকার করতে থাকলে ইউমা এসে তাকে ছাড়িয়ে নিয়ে দুইজন প্রাণ পেয়ে কোনো মতে পালিয়ে সেই পুল থেকে বেরিয়ে আসে। তারপর আমরা কানায়া নামের এক মেয়েকে দেখতে পাই। সে পেশায় একজন সাইকোলজিস্ট। তখন তার কাছে এক দম্পতি আসে যাদের ছেলে সবসময় ডিপ্রেশনে ভোগে এবং রাতে ঘুমানোর সময় সে অদ্ভুত সব স্বপ্ন দেখতে পায়। তার নাম হচ্ছে রায়তারো। তখন সেই দম্পতি বাইরে চলে গেলে কানায়া তার কাছ থেকে জানতে পারে সে নাকি এক আত্মাকে দেখতে পায় এবং সে তাকে মা বলেই ডাকে। আর এই বিষয়টা যেন কানায়া কাউকে না জানায়, এতে মা রাগ করতে পারে। লিফটে উঠতে সময় রাতার হাত দিয়ে কাউকে বিদায় জানায়। কানায়া পিছনে ফিরলে দেখতে পায় তার পিছনে এক অবয়ব দাঁড়িয়ে আছে। তারপর কানায়া বাড়ি ফিরে আসে এবং এখানে আমরা আকিনা এবং ইউমাকে দেখতে পাই। ইউমা হচ্ছে কানায়ার ছোটো ভাই। ইউমা তাকে জানায় আকিনা সেই গ্রাম থেকে আসার পর থেকেই অদ্ভুত সব আচরণ করতে শুরু করেছে। এই যেমন একটা অদ্ভুত গান গেয়ে যাচ্ছে, অদ্ভুত ড্রয়িং করছে এবং একা একাই হাসছে, যেন সে সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইউমার মতে এইটা সেই গ্রামে অভিশাপের কারণে হয়েছে। তাদের এই সকল কথা তাদের ছোটো ভাই কোটা দূর থেকে শুনতে পায় এবং এই অভিশপ্ত গ্রামের বিষয়ে ইউমার কাছ থেকে জানতে চায়। তখন তাদের বাবা বাইরে এসে এই গ্রামের বিষয়ে কথা বলতে নিষেধ করে। বলে রাখা ভালো, সেই অভিশপ্ত জায়গাটার নাম হচ্ছে ইনুনাকি ভিলেজ। কানায়াকে নিয়ে ইউমা একটা রুমে গেলে দেখতে পায় আকিনা সত্যি সত্যি আগের থেকে বদলে গেছে। কানায়া তাকে কী হয়েছে তা জানতে চাইলে আকিনা কিছু না বলে বাইরে চলে যায়। অন্যদিকে কোটা রুমের জানালায় উকি দিলে দেখতে পায় আকিনা হেঁটে হেঁটে টয়লেট করছে আর তার দিকে তাকিয়ে হাসছে। ব্যাপারটা কোটার কাছে সন্দেহজনক মনে হলে সে এসে ইউমাকে গিয়ে বিষয়টা জানায়। তখন ইউমা হন্তদন্ত হয়ে বাইরে আসলে সে আকিনাকে দেখতে পায় না, তাই তাকে কল করলে
আচমকা আকিনা তার সামনে টাওয়ারের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। আকিনার মৃত্যুতে ইউমা সহ পরিবারের সবাই একেবারেই অবাক এবং তারা ইউমাকেই তার মৃত্যুর জন্য দোষারোপ করতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ফিরোনাল শেষে ডক্টর ইয়ামানোবা জানায় আকিনার মৃত্যু টাওয়ার থেকে পড়ে হয়নি, বরং তার মৃত্যু হয়েছে পানিতে ডুবে, কারণ তার শরীরের প্রত্যেকটা অঙ্গে অস্বাভাবিক মাত্রায় পানি পাওয়া গিয়েছে। আর আরেকটি অবাক করার বিষয় হচ্ছে ইউমা প্রেগনেন্ট ছিল। এখন ইউমার মৃত্যুতে আকিনা ভিতর থেকে অনেক বেশি ভেঙে পড়ে। সে ভাবে এই সব কিছু সেই অভিশপ্ত গ্রামের কারণেই হয়েছে। তাই সে তার বন্ধুদের সাথে নিয়ে ইনুনাকি গ্রামের টানেলের কাছে আসে জায়গাটা পুড়িয়ে ফেলার জন্য। কিন্তু সেখানে আসলে দেখতে পায় টানেলটা সিল করা। এতে ইউমা অনেক বেশি অবাক, তবুও সে একাই দেয়াল টপকে ভিতরে ঢুকে যায়। অন্যদিকে তাদের গাড়ির ডিকিতে কোটা লুকিয়ে তাদের সাথে চলে আসে। ইউমার বন্ধুরা চলে যাওয়ার পর কোটা টানেলের কাছে আসলে ভিতর থেকে অদ্ভুত সব গুংরানু শব্দ শুনতে পায়। উত্তেজিত হয়ে ক্যামেরাটা দেয়ালে রেখে সে উপরে উঠে পড়ে। তখন সে ভিতরে ইউমাকে দেখতে পায়। ইউমাকে ডাক দিলে ইউমা তাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু কোটা তার কোনো কথাই শুনছিল না। তাই সে তাকে নিচে নামাতে গেলে আচমকা তার সামনে অনেকগুলো অবয়ব চলে আসে এবং তাকে হন্ট করতে শুরু করে। অন্যদিকে কানায়া সেই মহিলার আত্মাকে দেখতে পাচ্ছিল। আর তখন রায়তারের বাবার কাছ থেকে জানতে পারে রায়তার তাদের আসল সন্তান নয়। আসলে ব্যাপার হচ্ছে তার স্ত্রীর বাচ্চা জন্মের সময় তাদের সন্তান মারা যায়, আর ঠিক সেই সময় রায়তারের মা রায়তারকে জন্ম দিতে গিয়ে মারা যায়, যার কারণে রায়তারের ফ্যামিলিতে আর কেউ ছিল না। তাই সে তাকে অ্যাডপ্ট করে নিয়ে যায়। আর এই কারণেই কানায়া একটা মেয়ের অবয়বকে সবসময় রায়তারের আশেপাশে দেখতে পেত। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ইউমা বাইরে না আসায় তার বাকি বন্ধুরা তাদের পরিবার সহ পুলিশকে সেখানে নিয়ে আসে। তখন কানায়ার মা দেয়ালে কোটার ফেলে রাখা ক্যামেরাটা দেখে বুঝতে পারে সেও ভিতরে আটকা পড়ে আছে। তাই সে তার সন্তানদের বাঁচাতে ভিতরে ঢুকতে চাইলে পুলিশ অফিসাররা তাকে ভিতরে ঢুকতে বাধা দেয়। কানায়া পুলিশদের ভিতরে ঢুকে চেক করতে বললে তারা কোনোভাবেই ভিতরে ঢুকতে চায় না, কারণ এই টানেলের ভিতরে ঢুকা সম্পূর্ণ নিষেধ। তাছাড়া তাদের বয়ও হচ্ছিল অনেক। রাতে কানায়া হসপিটালে আসলে জানতে পারে ডক্টর ইয়ামানোবা অনেক বেশি অসুস্থ, তাই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তখন কানায়া চলে যায় রায়তারকে দেখতে। সেখানে গিয়ে তার পাশে ঘুমিয়ে পড়লে কিছুক্ষণ পর ঘুম ভাঙলে দেখতে পায় তার পাশে রায়তার নেই। বাইরে আসলে দেখতে পায় সে ডক্টর ইয়ামানোবার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। কানায়া তাকে এখানে আসার কারণ জানতে চাইলে সে বলে ডক্টর ইয়ামানোবা তাকে নাকি এইখানে নিয়ে এসেছে, কিন্তু এইটা কিভাবে সম্ভব? তিনি তো অনেক বেশি অসুস্থ। তারপরেও কানায়া রুমের ভিতর ঢুকে চেক করতেই তার আশেপাশে অনেকগুলো আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এতে কানায়া বয়ে রায়তারকে নিয়ে পালাতে শুরু করে এবং তাদের পিছনে সেই অবয়বগুলোও ছুটতে থাকে এবং তারা একটা কথাই আওড়ে যাচ্ছে, তোর রক্ত না পাক, কারণ তুইও তাদেরই একজনের বংশধর। তবে পরক্ষণেই সব কিছু ঠিক হয়ে যায়। তখন কম্বলের ভিতর থেকে ইয়ামানোবার আত্মা এক বিভৎস রূপ নিয়ে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। এতে কানায়া বয়ে চিৎকার করতেই সব কিছু আবার স্বাভাবিক। তখন একজন নার্স এসে জানায় ইয়ামানোবা এই কিছুক্ষণ আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কথাটা শুনে কানায়া চিন্তায় পড়ে যায়। অন্যদিকে রিউসি নামের এক ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গাড়িটা সেই অভিশপ্ত ল্যান্ডলাইনের সামনে নষ্ট হয়ে যায়। ফোন বের করলে দেখতে পায় সেখানে নেটওয়ার্কও নেই। তাই সে ল্যান্ডলাইনে কল করে তার দুই বন্ধুকে এখানে এসে তাকে নিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর সেই দুই বন্ধু সেখানে আসলে রিউসিকে আর দেখতে পায় না, অথচ তার বাইকটা সামনে পড়ে আছে। তাই তারা ল্যান্ডলাইনে তাকে কল করতে গেলে অপাশ থেকে রিউসি বারবার একটা কথাই রিপিট করতে থাকে, আমার বাইকটা এখানে নষ্ট হয়ে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি আমাকে লাল সেতুর জায়গাটা থেকে নিয়ে যাও, জায়গাটা বেশ ভয়ানক। এরই মাঝে ল্যান্ডলাইনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর ভিতরে কারোর হাতের কাদার চাপের সাথে পানি পড়তে শুরু করে। আর বাইরে অনেকগুলো মানুষের অবয়ব পুরো ল্যান্ডলাইনকে ঘিরে আছে। এর কিছুক্ষণ পর তারা পানিতে নিঃশ্বাস নিতে না পেরে মারা যায়। অন্যদিকে কানায়া বাড়ি চলে আসে। তার মনে একাধিক প্রশ্ন। কেনই বা তার বাবা তার মাকে
তেমন একটা পছন্দ করেন না। আর কেনই বা সে এইসব অশুভ আত্মাদের দেখতে পায়। বাবাকে জিজ্ঞেস করলে সে কোনো কিছুই বলতে চায় না, শুধু এতটুকুই বলে এইসব কিছু তাদের পূর্বপুরুষদের কৃতকর্মের কারণে হয়েছে। এইসব বলে সে চলে যায়। তারপর কানায়া তার দাদার বাড়িতে আসে। সেখানে আসলে জানা যায় কানায়া এই অলৌকিক শক্তি সে তার দাদের কাছ থেকে পেয়েছে। সেও নাকি এইসব আধ্যাত্মিক জিনিস দেখতে পেত, কিন্তু সে এখন আর বেঁচে নেই। তখন কানায়া তার দাদার কাছ থেকে ইনুনাকি গ্রাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বহু বছর আগে সেই গ্রামে অনেক লোক বসবাস করত, কিন্তু হঠাৎ করে সেখানে এক নদী ভাঙ্গনের কারণে পুরো গ্রাম ডুবে যায়, যার কারণে সেই গ্রাম থেকে কিছু সংখ্যক মানুষ বেঁচে ফিরে আসে, আর তাদের মধ্যে তোমার দাদিও একজন। তখন কানায়া কবরস্থানের পাশে কাঞ্জি নামের একটা ছেলেকে দেখতে পায়, যাকে সে ছোটবেলায় দেখেছিল। আর সে সেই অভিশপ্ত গ্রাম মানে ইনুনাকি গ্রাম থেকে এসেছে। তাই কানায়া তার কাছ থেকে ইনুনাকি গ্রাম সম্পর্কে জানতে চাইলে কাঞ্জি তাকে গ্রামের একটা পুরনো কেসেট দেখায়। বহুকাল আগে এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। তারা কুকুর শিকার করে খাদ্য নিবারণ করত। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে কয়েকজন পাওয়ার কোম্পানির লোক তাদের সাথে যুক্তে। প্রথমে তাদের আচরণ ঠিক থাকলেও কিছুদিন পর তারা সেখানে থাকা সকল মানুষদের ওপর নির্যাতন করতে শুরু করে। তারপর তারা পুরো গ্রামে হিংস্র কুকুর ছেড়ে দেয়। এতে অনেক মানুষ রেবিস ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। এমনকি তারা মেয়েদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাদের উদ্দেশ্য হচ্ছে এই গ্রামে একটা পাওয়ার সাপ্লাই অফিস তৈরি করা, যেটা কিনা এই গ্রামের লোকজনের কারণে সম্ভব হচ্ছিল না। তারপর তারা গ্রামের এন্টিপোতে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়, যাতে করে এই জায়গায় কেউ আসতে না পারে। কিন্তু এর কিছুদিন পর পুরো গ্রাম পানিতে ডুবে যায়, আর সেখান থেকে অল্প কয়েকজন বেঁচে ফিরে আসে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সেই পাওয়ার অফিসের হেড আর অন্য কেউ নয়, বরং কানায়ার দাদা। এই শব্দকে কানায়া বুঝতে পারে যে কেন এই অলৌকিক ঘটনা তাদেরই পরিবারের সাথে ঘটছে। তারপর রাত্রিবেলা কানায়া ফোন বুথের সামনে আসলে আচমকা ফোন বেজে ওঠে। কানায়া ফোন তুললে অপর প্রান্ত থেকে ইউমা এবং কোটার ফিসফিসানি শব্দ শুনতে পায়। এরই সাথে টানেলের দরজাটা নিজে থেকেই খুলে যায়। কানায়া কেঞ্চিকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করে। গ্রামে ঢুকলে দেখতে পায় চারিদিকে পড়ে আছে মানুষের লাশ। পুরো গ্রামটা যেন শ্মশানে পরিণত হয়েছে। আরেকটু সামনে এগোলে একটা খাঁচার ভিতরে ইউমা এবং কোটাকে বন্দি অবস্থায় দেখতে পায়। তাই সে চাবি খুঁজতে অন্য রুমে যেতেই সেখানে মায়া নামের এক মেয়েকে দেখতে পায়, যে কিনা কাঞ্জির স্ত্রী ছিল। আর সে এখন একটা নবজাতক বাচ্চাকে জন্ম দিয়েছে। তখন কাঞ্জি কানায়াকে তার সন্তানকে কুলে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে বলে, কারণ এই সন্তানই হচ্ছে গ্রামের একমাত্র আশা। সে বড় হয়ে এই গ্রামের অভিশাপকে চিরতরে ধ্বংস করবে। তাই কানায়া সময় নষ্ট না করে ইউমা এবং কোটাকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু একটা পর্যায়ে মায়া তাদের পথ আটকে দাঁড়ায়, কারণ সে চায় না তার সন্তানকে কেউ তার কাছ থেকে আলাদা করে ফেলুক। আর তখনই সে এক ভয়ানক ডিমনে পরিণত হয়। এরই সাথে গ্রামের সকলের আত্মা তাদের দিকে তেড়ে আসে। অবস্থার বেগতিক দেখে ইউমা আর কাঞ্জি মায়াকে কোনো মতে আটকে রাখে এবং কানায়াকে পালাতে বলে। কিন্তু কানায়া প্রথমে তার ভাইকে এইভাবে বিপদের মুখে ফেলে রেখে যেতে চাইছিল না। তবে ইউমার জোরাজুরি এবং নিজের ছোট ভাইয়ের কথা ভেবে সে সেখান থেকে কোনো মতে পালিয়ে তার দাদার বাড়ি চলে আসে এবং উঠোনের মাঝেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু জ্ঞান ফিরলে তারা সেই বাচ্চাকে আর দেখতে পায় না, কারণ বাচ্চাটা অলৌকিকভাবে অন্য বাড়িতে চলে যায়। হসপিটালে আসলে ডক্টর কানায়াকে তার ভাইয়ের লাশ দেখালে সেখানে কানায়া ইউমার লাশের সাথে আরও দুজনের পচাগোলা দেহ দেখতে পায়। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এরা কাঞ্জি এবং মায়া। তো এই ছিল জাপানের ইনুনাকি ভিলেজের গল্প। যাদের কাছে এই ভিডিওটা জটিল বা বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি একটু বুঝিয়ে বলে দিই। অতীতের লোভ ও পাপ। মানুষের লোভের কারণে ইনুনাকি গ্রামের সাধারণ মানুষ ও তাদের পুরো সংস্কৃতিকে যেভাবে নির্মমভাবে মুছে ফেলা হয়েছিল, মূলত সেটাই এই পুরো অভিশাপের মূল ভিত্তি। আর অভিশপ্ত সুড়ঙ্গ বা ফোন বক্স হলো বর্তমান এবং অতীতের মধ্যকার এক সেতু। যারা সেখানে যায় তারা অতীতে আটকা পড়ে এবং মৃত গ্রামবাসীদের
রাগ বা অভিশাপ তাদের বর্তমান পরিবারকেও ধ্বংস করে দেয়। সংক্ষেপে বলতে গেলে হাউলিং ভিলেজ কেবল ভূতের কোনো সস্তা মুভি নয়, এটি আমাদের লোভ, অপরাধবোধ এবং বংশ পরম্পরায়ের বয়ে চলা এক অভিশাপের প্রতীকী গল্প। তো কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিও নিয়ে। গুড বাই।